নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি গরু একটি উপকারী জন্তু গল্পটি পাঠ করে শোনাচ্ছি। গল্পটি লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়। লেখক তার গল্পের নায়ককে গরু হিসেবে একটা উপমা দিয়েছেন। তার কারণ গরু যেমন উপকারী জন্তু, নিরীহ গোবেচারা, সেরকম তার গল্পের লেখক ত্রিলোচন একটি সহজ সরল ব্যক্তি যে উপকার করার জন্য উন্মুখ হয়ে থাকে। শুরু করছি আজকের গল্প পাঠ, গরু একটি উপকারী জন্তু। কত লোকের কত বিচিত্র রকম হবি থাকে, যেমন ডেও পিঁপড়ে পোষা, নানা ধরনের প্রাণীর লেজ সংগ্রহ করা, বাড়ির মধ্যে গঙ্গা ফড়িংয়ের চাষ করা ইত্যাদি। ত্রিলোচন বক্সীর হবি হচ্ছে মানুষের উপকার করা। এই হবিটি ত্রিলোচন উত্তরাধিকার সূত্রে তার বাবা পঞ্চানন বক্সীর কাছ থেকে পেয়েছে। ছোটবেলায় রচনা বইতে সে পড়েছিল গরু একটি উপকারী জন্তু। সেই থেকে গরুকেই আদর্শ করে রেখেছে ত্রিলোচন। ত্রিলোচন বক্সীর বাবা পঞ্চানন বলেছিলেন, বাবা লোচন, উপকারের পথ খুব ঘোরালো, এটা সর্বদা মনে রাখবে। যার একবার উপকার করবে সঙ্গে সঙ্গে সে তোমার মক্কেল হয়ে যাবে। প্রত্যাশা তাদের এমন বেড়ে যাবে যে একবার দুবার উপকার করলে হবে না, চিরকাল উপকার করেই যেতে হবে। এ বড় কঠোর এবং কঠিন ব্রত বাবা জীবন। বিদ্যাসাগরও শেষ রক্ষা করতে পারেননি। ধুত্তুর বলে কলকাতা থেকে পালিয়ে কারমাটারে চলে গিয়েছিলেন। মানুষের উপকার করা আবার যার তার ভাগ্যে হয় না। উপকার করতে গিয়ে নানা বিপত্তিও আসে। এই বিপত্তিগুলোকে আমল দিলে চলবে না। অনেক সময় যাকে উপকার করতে যাই সে তোমার উপর ক্ষেপে যাবে, হয়তো তোমাকে কামড়াতেও যাবে, কিন্তু তাও উপকার করে যেতে হবে। ত্রিলোচন চিরকাল পিতৃভক্ত, পিতৃআজ্ঞা শিরোধার্য। তবু সে জিজ্ঞাসা করেছিল, মানুষের উপকার করে কি হবে বাবা? পঞ্চানন জবাব দিয়েছিলেন, এ একটা হবি বাবা। তাস খেলে কি উপকার হয়? আনন্দ, চরম আনন্দ। এই যে দেখছো, ও পাড়ার খেদুবাবু ওই কুকুরটাকে বকলেসে বেঁধে কেমন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। ওই কুকুরটা ছোটবেলায় সর্দি জ্বর হয়ে মরে যাচ্ছিল। আমি ভেটেরিনারি ডাক্তার পশুপতিবাবুকে ডেকে এনে চিকিৎসা না করালে কুকুরটা তখনই অক্কা পেয়ে যেত। আর পশুপতিবাবু কখনোই সেই ট্যাংরা থেকে গরচায় ছুটে আসতেন না, যদি না তার মেয়ের গানের মাস্টার ঠিক করে দিতাম। আবার মেয়ের গানের মাস্টারও কিছুতেই নতুন টিউশনি নিতে রাজি হতেন না, যদি তাকে ওস্তাদ আবল তাবল খাঁর বিখ্যাত হারমোনিয়ামটা জলের দামে কিনে না দিতাম। আসলে পর উপকার ব্যাপারটি হলো একটি চক্র, ধাপে ধাপে এগোতে হয়। একদিন আসবে যেদিন তুমি দেখবে তোমার সামনে যারা ঘুরে বেড়াচ্ছে সবাই তোমার দ্বারা উপকৃত। সেই থেকে ত্রিলোচন পর উপকারকেই জীবনের হবি করে নিয়েছে। কিন্তু 2 বছর ধরে চেষ্টা করেও সে এমন একজনকে খুঁজে পাচ্ছে না যার উপকার দরকার। ত্রিলোচন এখনো চাকরি বাকরি কিছুই পায়নি, যাকে বলে শিক্ষিত বেকার। কিন্তু চাকরি পাওয়ার চেয়েও সে যে কারো উপকার করতে পারছে না, এই দুঃখটাই তার লাগছে বেশি করে। কিভাবে লোকের উপকার করাটা শুরু করা যায় সেটাই ভেবে পাচ্ছে না ত্রিলোচন। সে স্কুলের বইতে পড়েছিল
চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ উপকার যদি শুরু করতেই হয় তাহলে বাড়ি থেকেই শুরু করা দরকার আগে। এমন সময় একটা সুযোগ এসে গেল। ত্রিলোচনের মামাতো বোনের বিয়ে। মামা এসে নেমন্তন্ন করে গেলেন। ত্রিলোচন বলল, মামা বাবু, আপনার যদি কোনো উপকারে লাগতে পারি তাহলে বলবেন। মামা বললেন, এখন তো বিয়ে থাওয়া দেওয়া ব্যাপারটা মোটেই ঝামেলার কাজ নয়। টেলিফোনেই সব হয়ে যাচ্ছে। এই দেখো না, বিয়ের ঠিক হতেই টেলিফোন করলো, বাড়িতে ক্যাটারার এসে অর্ডার নিয়ে গেল। এক একটা মাছের দাগা দেবে চড়ুই পাখির সাইজের। আইসক্রিমে পেস্তার গন্ধ ভুরভুর করবে। তাহলে আমার কোনো উপকার করার নেই? ত্রিলোচন কাঁদো কাঁদো মুখে বলল, তুমি শুধু খেয়ে উপকার করবে, তবে ঠিক সময়ে আসবে কিন্তু। কাজের বাড়ি স্ট্যান্ড বাই থাকাটাই ভালো। ত্রিলোচনের মন খারাপ হয়ে গেল। বিয়েতে উপকার করার কিছুই নেই। বিয়ের দিন ত্রিলোচন শুধু তককে তককে আছে। একটু বেশি রাতে বিয়ে। বর আসবে বেলঘড়িয়া থেকে, বিয়ে বাড়ি সল্ট লেকে। মামাবাবু বরপক্ষকে বলে দিয়েছিলেন 8টার মধ্যে চলে আসবেন। বর এলে আমরা নিশ্চিন্তি। বরযাত্রীরা খেয়ে দিয়ে সামনের পার্কে ফুরফুরে হাওয়ায় ঘুরে বেড়াবেন। বর বাবাজিও বিয়ের আগে একটু গড়িয়ে নিতে পারবে। কিন্তু কন্যার বাড়ির লোকজন তো সব এসে গেল। দু ব্যাচের খাওয়া দাওয়াও সারা। বরযাত্রী বা বরপক্ষের কারুকেই দেখা গেল না। খোঁজ নিয়ে মামাবাবু জানালেন, ডানলপ ব্রিজে সাংঘাতিক ট্রাফিক জ্যাম। ছেলের বাড়ি যতবার ফোন করছেন পোঁ পোঁ করে এনগেজড আওয়াজ বেরিয়েছে। মামাবাবুর ব্লাড প্রেশারের ধাত। 9টা বাজলো, তবু বর এলো না দেখে বললেন, আমি একটু শুয়ে পড়ছি, যদি একটু বরফ থাকে তো মাথায় চাপা দাও তো। ত্রিলোচন গিয়ে বলল, মামা, আমি একবার দেখে আসবো। তুই কোথায় যাবি? ওই জ্যামে ডানলপ ব্রিজে চলে যাই। যদি দেখি বর আটকে পড়ে আছে তো আমি এই স্কুটারের পিছনে চাপিয়ে বরকে তুলে নিয়ে আসবো। তুই কোন গাড়ি চিনতে পারবি? বরকে তো আমি দেখেছি, নাম সঞ্জয় চক্রবর্তী। তাই তো, গোঁপ আছে, বড় বড় চুল। ও আমি ঠিক খুঁজে বের করে নেব। ত্রিলোচন তো ভীষণ খুশি। সে আজ উপকার করার মতো মোক্ষম বস্তু পেয়েছে। খোদ বরকেই তুলে আনছে। ত্রিলোচন তার স্কুটার হাঁকিয়ে সোজা শ্যামবাজার হয়ে বিটি রোডে পড়ল। কিন্তু এই পথে কোনো বরের গাড়ি চোখে পড়ল না। তবে চিড়িয়ার মোড়ে গিয়ে সে দেখল একটি বরের গাড়ি রাস্তার পাশে পার্ক করা। গাড়ির চাকা ফেঁসে গেছে। ত্রিলোচন এগিয়ে এসে বলল, আপনি কোথায় বিয়ে করতে যাচ্ছেন? বর কটমট করে তাকিয়ে বলল, যেখানেই যাই, তাতে আপনার কি মশাই? ত্রিলোচনের রাগলে তো চলবে না, কারণ সে তো মানুষের উপকার করতে চলেছে। ত্রিলোচন কাঁচুমাচু হয়ে বলল, কিছু মনে করবেন না স্যার, আমাদের বর আটকে আছে কিনা আমি খুঁজতে বেরিয়েছি। বর বলল, আপনি কোথা থেকে আসছেন? সল্টলেক, বিসি ব্লক। সঙ্গে সঙ্গে বরের বন্ধু বলল, আরে ভগবান আপনাকে মিলিয়ে দিয়েছেন, ইনিই তো আপনাদের বর। বর বেচারা কিছু বলতে যাচ্ছিল, তাকে আড়ালে ডেকে বরের বন্ধু কানে কানে কি যেন বলল। তারপর ত্রিলোচনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, নিজের মুখে কোন লজ্জায় আর পরিচয় দিই। আমাদের বরযাত্রীর গাড়ি জ্যামে আটকে আছে। আমরা একটু হেঁটে সিথির মোড় থেকে এই ট্যাক্সিটা ধরলাম। এটার চাকাও ফেসে গেল। একটা ট্যাক্সিও পাচ্ছি না। ভাগ্যিস আপনি এসেছেন। ত্রিলোচন বলল, আপনি কিছু ভাববেন না,
এরকম হয়েই থাকে। তা আমি আপনাকে নিয়ে যেতেই তো এসেছি। আপনি আমার স্কুটারের পিছনে উঠে পড়ুন। বরের সঙ্গে বরের বন্ধুর কানে কানে আবার কি কথা হলো। তারপর বর বলল, চলুন। স্কুটারের পিছনে বর বসে। ত্রিলোচন বলল, আজ এক দারুণ অভিজ্ঞতা হলো স্যার। স্যার, আপনি তো আমার মামাতো বোনেরই স্বামী হতে চলেছেন। পিছন থেকে বর বলল, আমাকে তুমি বলেই ডাকবেন। আমার নাম পান্না। আপনি আমাকে পানু বলে ডাকবেন। সে কি, বিয়ের চিঠিতে যে ছাপা হয়েছে অন্য নাম? দাঁড়াও দাঁড়াও, সেখানে যে ছাপা হয়েছে কি জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জয়। পিছন থেকে বর বলল, হ্যাঁ, আমার আসলে দুটো নাম। ভালো নাম সঞ্জয়, তবে আপনি আমার ডাক নাম পান্না বলেই ডাকবেন। আপনার নাম কি? ত্রিলোচন। আহা, ভারী সুন্দর নাম। বিষ্ণুর নাম? বিষ্ণুর নাম নয়, মহাদেবের নাম। ওই হলো, একই তো হলো। আমরা আবার সব দেবতাকে একই দেখি কি না? তা ত্রিলোচনদা, কিছু যদি মনে না করে, আপনি কি সোজা যাবেন, না একটু দীনেন্দ্র স্ট্রিট দিয়ে ঘুরে যাবেন? আপনি যা বলবেন। তাহলে বলবো, দীনেন্দ্র স্ট্রিট দিয়ে ঘুরে অরবিন্দ সেতুতে পড়বেন। ওই মোড়টাতে, বলে একটু থেমে যান। ওই মোড়টাতে কি? না, তেমন কিছু নয়। মোড়টা একটু বিপজ্জনক কি না? একটু থেমে ট্রাফিক সিগন্যাল দেখে তারপর চালাবেন। না না না, ও জায়গা দিয়ে কত গিয়েছি। আমি ভাবছি কি জানো পানু, মানুষের উপকার করা কত সহজ। কেন অমন ভাবছেন? আমার বাবা বলতেন, মানুষের উপকার করা সহজ নয়। কিন্তু আমি তো আজ প্রথম উপকার করতে বেরুলাম। আর বেরুনের সঙ্গে সঙ্গে ক্যাচ! তোমার মুখ দেখেই মনে হলো তুমি আমার হবু মামাতো শালা সঞ্জয়, যে নাকি ট্রাফিক জ্যামে পড়ে। সত্যি, আমি তো ভেবেছিলাম আর বুঝি বিয়েই হলো না, সারা রাত রাস্তায় আটকে থাকতে হবে। না না না, বালাইশাট তা কখনো হয়? বিয়ে বলে কথা। শ্যামবাজার পাঁচমাথার মোড় আসতেই বর বলল, এখানে একটু দাঁড় করাবেন? ত্রিলোচন বলল, সবুজ আলো আছে, দাঁড় করালে তো মুশকিল হবে। কেন, তোমার কি খুব, মানে, একটু চেপে চুপে রাখতে পারবে না? না না না, সেসব কিছু নয়। আপনি বরং ওপারে গিয়ে বাঁয়ে ঘোরবার মুখে একটু আস্তে আস্তে চালাবেন, তাহলেই হবে। এই দেখো, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এই সময় অবশ্য একটু ভয় ভয় করে। ও হো বলে ত্রিলোচন একটু হেসে নিল। মোড়ের মুখে সত্যি সত্যি একটু স্লো করলো ত্রিলোচন। তারপর দীনেন্দ্র স্ট্রিটে পড়ে স্পিড দিল। জোরে ছুটল স্কুটার। পিছনে বরের গলা শোনা যাচ্ছে না। হয়তো খুব ভয় পেয়েছে। কি, জোরে চালাচ্ছি বলে ভয় পেয়েছো নাকি? কোনো জবাব নেই। ত্রিলোচন ভাবল হয়তো স্কুটারের আওয়াজে শুনতে পায়নি। কিন্তু মামার বাড়ির সামনে এসে দূর থেকে যে দৃশ্য দেখল, তাতে অবাক হয়ে গেল ত্রিলোচন। সারি সারি গাড়ি, সবার আগে বরের গাড়ি। বরের গাড়ি থেকে বর নামলো। সবাই উলু দিয়ে শাঁখ বাজিয়ে বরকে বরণ করছে। কিন্তু এ তো অন্য বর। তাহলে তার পিছনে বসে বরটি কে? তাড়াতাড়ি স্কুটার থামিয়ে ত্রিলোচন দেখল তার পিছনের সিটে কেউ নেই। এখন সে বুঝতে পারল দীনেন্দ্র স্ট্রিটের মোড়ে কেন স্লো করতে বলেছিল স্কুটারটা। এবার অন্য বাড়ির বর সুযোগ বুঝে নেমে পড়েছে। মামাকে উপকার করা আর ভাগ্যে নেই ত্রিলোচনের। গলদঘর্ম হয়ে ফিরতে দেখে মামা বললেন,
তুই বললি বর নিয়ে আসতে যাচ্ছিস, তোর ভরসায় থাকলেই তো হয়েছিল। হ্যাঁ, ওরা এখনই এসে পৌঁছলেন, 4 ঘন্টা আটকে ছিলেন। তুই এতক্ষণ কি করছিলিস বলতো? ত্রিলোচন জবাব দিল, আমিও যে জ্যামে আটকে গিয়েছিলাম মামাবাবু। মামা বললেন, তোকে দিয়ে যদি একটা উপকারও হয়। হ্যাঁ, ত্রিলোচন গুম হয়ে থাকে। এরপর একদিন ত্রিলোচন শ্যামবাজারের একটি কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছে। এমন সময় দেখা হলো এক সদ্য বিবাহিত তরুণ তরুণীর সঙ্গে। দুজনেই এসেছে কাপড় কিনতে। তরুণটিকে দেখে তার চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় যে সে দেখেছে ঠিক মনে করতে পারল না। তরুণটি তাকে দেখে এগিয়ে এসে বলল, আমায় চিনতে পারছেন? ত্রিলোচন চিনতে পারল না। কোথায় দেখেছি বলুন তো আপনাকে? ছেলেটি তার স্ত্রীকে দেখিয়ে বলল, এই দাদা সেদিন স্কুটারে করে আমাকে পৌঁছে না দিলে বিয়েই করতে পারতাম না। উফ, আপনি যে আমার কি উপকার করেছেন দাদা। কিছু মনে করবেন না, আপনাকে আপনার ভাগ্নি জামাই বলে পরিচয় দিয়েছিলাম বলে। পান্নাই আমার আসল নাম, আর আমার বউয়ের নাম চুমকি। চুমকি হেসে বলল, ওর কাছে সেদিন আপনার উপকারের কথা শুনেছি। আমার বাবা তো টেনশনে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। পান্না বলল, আর একটা যদি উপকার করেন দাদা, আপনি যা পরোপকারী, আপনিই একমাত্র পারবেন। আমাদের যদি একটি সরকারি ফ্ল্যাট খুঁজে দেন। বিয়েই যখন দিলেন, তখন এ দায়িত্বটাও আপনারই। ত্রিলোচন মুখের উপর একটা কড়া জবাব দিতে যাচ্ছিল, কিন্তু বাবার কথা মনে পড়তেই কিরকম নরম হয়ে গেল। বলল, বেশ, যোগাযোগ রাখবেন, চেষ্টা করে দেখব। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।